প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলেই জানো যে আমরা প্রতি পরীক্ষার আগে একটা করে সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হই। তোমরা তার জন্য ওয়েট করছো যে কবে জিওগ্রাফি সাজেশানটা আসবে। সেই জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আগের বারের মতনও সাজেশান একটা বা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই প্রশ্নগুলো তোমাদেরকে তো পড়তেই হবে, এর পাশাপাশি বলবো টেক্সট বইটা অবশ্যই ভালো করে পড়বে, কারণ শর্ট প্রশ্ন যে কোনো জায়গা থেকে বা যে কোনো টপিক থেকেই আসতে পারে। তাই সকলে আশা করি খুব ভালো প্রিপারেশান নিচ্ছ এবং ফেস্টিভ সেশন চলছে, তোমরা পুজো দেখছো, আনন্দও করছো, তো সকলে ভালো করে পড়াশোনা করো। তার পাশাপাশি ওইগুলো তো থাকবেই, এবং এই সাজেশানগুলো খুব মন দিয়ে ভালো করে পড়ো। আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে, ম্যাক্সিমাম প্রশ্ন, এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। চলো আমরা শুরু করি যে চ্যাপ্টারটা দিয়ে, সেটা হচ্ছে তুমি কোথায় আছো। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা হবে। তো এই চ্যাপ্টারে তোমাদের যে নাম্বার বিভাজন আছে সেটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে 3 নম্বরে শর্ট প্রশ্ন আসবে, 1 নাম্বার করে 3টে, আর 2 নম্বরে একটা প্রশ্ন আসবে, আর একটা 3 নাম্বার আসবে। তাহলে মোট এই চ্যাপ্টার থেকে যে তোমাদের প্রশ্ন আসবে সেটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, টোটাল 8 নম্বরের প্রশ্ন আসবে, তাই তো? আচ্ছা, দেখো এখানে আমরা যেটা পড়তে যে দেখো প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে পৃথিবীতে মোট কটি অক্ষরেখা আছে, তাই না? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর হিসাবে, যেটা শর্ট প্রশ্ন হিসাবে তোমাদের আসে। বা অনেক সময় তোমরা যখন অক্ষরেখা বা দাগমা রেখার পার্থক্য লেখো তখনও তোমাদেরকে লিখতে হয় যে মোট অক্ষরেখা এবং মোট দাগমা রেখা। তো সেখান থেকে আমি বলে দিই মোট অক্ষরেখার সংখ্যা কটা, 179টি মোট অক্ষরেখা। বলছে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে? কত ডিগ্রি কোণ করে থাকে আমরা সকলেই জানি 66.5 ডিগ্রি। নিরক্ষীয় তল কি? এটা অবশ্যই তোমাদের বইতে দেওয়াই আছে, পড়লেই পারবে, একবারে খুব সহজ। এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ কত ডিগ্রি কোণ করে আছে? দেখো এই ক্ষেত্রে বলেছিলাম 66.5, এই ক্ষেত্রে কত? এক্ষেত্রে 90 ডিগ্রি কোণ করে আছে। ক্লিয়ার? চলো তারপরে বলছে নিরক্ষরেখার অপর নাম কি? দেখো নিরক্ষরেখার অপর নাম হচ্ছে কি বিষুবরেখা। কেন না, তোমরা জানো নিরক্ষরেখায় দিন রাত্রি সমান হয়, তাই নিরক্ষরেখার আরেক নাম বিষুবরেখা। কাকে মহাবৃত্ত বলা হয়? আমরা জানি কাকে বলা হয়, নিরক্ষরেখা। কেন বলা হয় পড়ে নেবে, এবং তার পাশাপাশি ছবিটাকে দেখাবে, এটা 2 নম্বর হিসাবে বা 3 নম্বর হিসাবেও আসতে পারে। প্রধান প্রধান অক্ষরেখাগুলির নাম এবং মান চিত্রসহ লেখো। দেখো প্রধান যে অক্ষরেখাগুলো আছে পৃথিবীর উপর, সেগুলো তোমাকে পৃথিবীর গ্লোব এঁকে সেখানে অক্ষরেখাগুলোকে দেখাতে হবে, এবং তার পাশাপাশি মান এবং নামগুলোও তোমাকে লিখে দেখাতে হবে, তবেই কিন্তু তুমি 2-এ 2 পাবে। অক্ষরেখা এবং দাগমা রেখার পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু 3 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি স্টার দিয়ে দিচ্ছি, 100% এই প্রশ্নটা আসবে। এই যদি 2 নম্বর হিসাবে আসে তাহলে তোমরা কিভাবে লিখবে, আর যদি 3 নম্বর হিসাবে আসে তাহলে কিভাবে লিখবে? দেখো যদি 2 নম্বর হিসাবে আসে তাহলে তোমরা অবশ্যই কি করবে না, 4টে পয়েন্ট অবশ্যই লিখবে। আর যদি 3 নম্বর হিসাবে তোমাদের এই প্রশ্নটা আসে তাহলে তোমরা অবশ্যই কি করবে না, তোমরা এটা 6টা পয়েন্ট পরীক্ষার খাতায় লিখে আসবে, তাহলে কিন্তু ফুল মার্কসটা অবশ্যই পাবে তোমরা। তারপরে যে প্রশ্ন আছে নিরক্ষীয় তল এবং কক্ষতলের মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা পার্থক্য প্রশ্ন 100% আসবে, ঠিক আছে? তাই তোমরা সকলে ভালো করে এই প্রশ্নগুলো পড়ে নিও। তারপরে যে নেক্সট চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন। দেখো এই পৃথিবীর আবর্তন, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা বেশ কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের চোখে পড়বে, যেগুলো না পড়লেই নয়, বা যে পরীক্ষাতে প্রায়ই আসে বা খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা হচ্ছে দেখো প্রথমে যে প্রশ্ন আছে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে, বলছে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে কোন দিক থেকে কোন দিকে পাক খাচ্ছে? কোন দিক থেকে কোন দিকে? আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। চিত্রসহ ছায়াবৃত্তের ধারণাটি ব্যাখ্যা করো। দেখো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2 নম্বর হিসাবে তোমাদেরকে ছবিটা এঁকে দেখাতে হবে, ছায়াবৃত্ত কী সেই বিষয়টা লিখতে হবে। উষা ও গোধূলি কী? এটা দেখো 1 নম্বর হিসাবেও আসতে পারে, আবার একসাথেও আসতে পারে 2 নম্বর হিসাবে, এক হিসাবে ভাঙা প্রশ্ন যেগুলো হয় বা পাঠ প্রশ্ন যেগুলো হয় সেই হিসাবে আসতে পারে। মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন? এটা তোমরা সকলেই জানো। ফার্দিনান্ড ম্যাকলেনান ও তার সঙ্গীরা কত সালে
পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন? তোমরা সকলেই জানো, একবারে সহজ প্রশ্ন, সমস্ত উত্তর টেক্সট বই কিন্তু দেওয়া আছে। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? আমরা জানি আন্তর্জাতিক তারিখ রেখার মান কত, 180 ডিগ্রি, না পূর্ব না পশ্চিম, কোনোটাই নয়, অনলি 180 ডিগ্রি। ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? না ভারতের প্রমাণ দ্রাঘিমার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা আমরা সকলেই জানি। এটা অনুসারেই আমাদের ভারতের কি হয়, এটাই আমাদের ভারতের স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়, আইএসটি, যেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এইটা অনুসারেই আমাদের ভারতবর্ষের সময় নির্ধারণ করা হয় এই দ্রাঘিমা অনুসারে। স্থানীয় সময় এবং প্রমাণ সময় বলতে কী বোঝো? এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আর তোমরা সকলেই পড়বে, ঠিক আছে। দেখো এই চ্যাপ্টার থেকেও তোমাদের একটা 3 নাম্বারের শর্ট প্রশ্ন আসবে 3টে, আর একটা 3 নাম্বারের প্রশ্ন আসবে। সেই জন্য এই প্রশ্নটা তোমরা 3 নাম্বার হিসাবে অবশ্যই পড়বে, ঠিক আছে। AM ও PM এর পুরো নাম লেখো। বাড়ির ঘড়িতে এখন রাত্রি 9টা বাজে, তাহলে স্টেশনের ঘড়িতে এখন কটা বাজে? আমরা জানি যে বাড়ির যে ঘড়ি সেগুলো 12 ঘন্টার ঘড়ি, আর স্টেশনের ঘড়িগুলো 24 ঘন্টাতে হিসাব করা হয়। সেই জন্য সেই হিসাব অনুসারে তোমাদেরকে লিখতে হবে। এবং এটাও শর্ট প্রশ্ন হিসাবেও যেমন আসতে পারে, তেমনি একসাথে কিন্তু কাটা কাটা প্রশ্নও আসতে পারে, পাঠ প্রশ্ন হিসাবে। তারপরে যে প্রশ্নটা দেখো, বলছে পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রি কীভাবে সংঘটিত হয়? বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কতর জন্য? 3 মার্কের জন্য, 3 মার্কের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর যেটা তোমাদের পরীক্ষাতে আসার প্রায় 95% চান্স আছে। ক্লিয়ার? তারপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে কেন? তোমরা জানো যে আন্তর্জাতিক তারিখ রেখা যেখানে স্থলভাগ পড়েছে সেখানেই জলভাগের উপর দিক দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কেন বাঁকানো হয়েছে সেটা তোমাকে এক্সপ্লেন করে লিখতে হবে, এবং তার পাশাপাশি গ্লোবের উপরে আন্তর্জাতিক তারিখ রেখাটা দেখিয়ে দিতে হবে যে কোন দিকে বেঁকেছে, কেন বেঁকেছে, তার কারণগুলো প্রপারভাবে এক্সপ্লেন করতে হবে তোমাকে। আরও ভালোভাবে জানতে চাও? তাহলে এখনই জয়েন করো টার্গেট 89-এর বাংলা মিডিয়াম টিউশন সেন্টার, IIT খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার। অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও। জানুয়ারি 2024 থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত। শুধু তাই নয়, মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট, আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তারপর দেখো নেক্সট যে চ্যাপ্টারটা আছে তোমাদের, সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। দেখো এই চ্যাপ্টারটা খুব একটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা তোমাদের অবশ্যই আশা করি পড়তে খুব ভালো লাগে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ দেখো আমরা এই যে পৃথিবীতে বসবাস করছি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবহাওয়া জলবায়ু দেখতে পাই। এই যে তোমরা যদি এখন থেকে পড়ে নাও বা বিষয়টা জানতে পারো, তাহলে কিন্তু তোমরা এই যে সময়ের সাথে সাথে বিষয়গুলো কিন্তু সবই বুঝতে পারবে, বা তোমরা সকলকে বোঝাতেও পারবে, তাই না? দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে যে ভারতে কোন প্রকৃতির জলবায়ু আমরা দেখা যায়? কোন প্রকৃতির? আমরা জানি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ ভারতবর্ষ, তাই ভারতে কোন জলবায়ু দেখা যায়? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? দেখো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে তার নাম্বার বিভাজনটা যদি প্রথমেই আমরা আলোচনা করে নিই, তাহলে দেখতে পাবো যে 1 নাম্বারে 4টে আসবে, আর 5 নাম্বারের একটা বড় প্রশ্ন আসবে। মোট এই চ্যাপ্টার থেকে 9 নাম্বারে তোমাদের প্রশ্ন আসবে। ক্লিয়ার? তারপরে দেখো এগুলো 1 নাম্বার প্রশ্ন হিসেবে আসতে পারে, বা এরকম আসতে পারে, ড্যাশ পূরণ আসতে পারে যে 30 থেকে 35 বছর অন্তর আবহাওয়া স্থায়ী পরিবর্তনকে ড্যাশ বলে। এভাবেও প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আলটিমেট শর্ট প্রশ্ন হিসাবেই তোমাদের পরীক্ষাতে আসবে। অ্যালবেডো কি? আমরা জানি যে সূর্যরশ্মি যে ফিরে চলে যাচ্ছে সরাসরি, তাকে বলছি অ্যালবেডো। কত পার্সেন্টেজ? না 35% বা 35%। এই পার্সেন্টেজটাই মেনলি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। দৈনিক উষ্ণতার বছর কি? না দৈনিক উষ্ণতার বছর বলতে কি বুঝি? না কোনো একটা স্থানের সর্বোচ্চ, কোনো একটা স্থানে কোনো একটা দিনের, যেহেতু দৈনিক বলছি, কোনো একটা নির্দিষ্ট দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে পার্থক্য, সেইটাকে বলা হচ্ছে দৈনিক উষ্ণতার বছর।
বা ডিউরেনাল রেঞ্জ অফ টেম্পারেচার। ক্লিয়ার? তারপরে দেখো আরও একটা প্রশ্ন দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি এটা স্টার দিয়ে দেবো এই কারণেই, কারণ দেখো এখানে আমরা জানি যে আমাদের পরীক্ষাতে শর্ট প্রশ্ন হিসাবে আবহাওয়া বা জলবায়ুর যে বিভিন্ন উপাদানগুলি আছে সেই উপাদানগুলিকে বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ বা মেজার করে থাকি। এই যন্ত্রগুলো থেকে প্রতি বছরে বা প্রতিবারেই তোমাদের একটা না একটা ঠিক শর্ট প্রশ্ন আসেই। তাই দেখো সমস্ত যন্ত্রগুলো আমি তোমাদের এখানে দিয়ে রেখেছি, যেগুলো থেকে একটা প্রশ্ন আসবে, সেই জন্য স্টার দিয়ে দিলাম যে এই প্রশ্নটা পড়লে কিন্তু তোমরা 1 মার্ক প্রশ্ন পরীক্ষার খাতায় কনফার্ম লিখে আসতে পারবে। যেমন দেখো বায়ুর উষ্ণতা বা তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করি? আমরা সকলেই জানি থার্মোমিটার। বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ ব্যারোমিটার, বায়ু প্রবাহের দিক বাত পতাকা, বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ। এগুলো কিন্তু সকলেই তোমরা জানো এবং আরও ভালো করে পড়ে নেবে এবং পরীক্ষাতে সুন্দর করে লিখে আসবে। এবং একটা বিষয় মাথায় রাখবে যে যেহেতু তোমার শর্ট প্রশ্ন, সেই জন্য বানানগুলো খুব ভালো করে পড়বে, যাতে কোনোভাবেই বানান ভুল না হয়, তাহলে কিন্তু টিচার তোমার হাফ নাম্বার বা কেটে নিতেই পারেন। সেই জন্য অবশ্যই বানানটা খুব ভালো করে পড়বে এবং পরীক্ষার খাতায় সঠিক বানানটাই লিখে আসবে। এটা হলো। তারপর দেখো পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? আমরা জানি সকলেই যে কলকাতার আলিপুরদুয়ারে। এটা বলছে প্রতি 165 মিটার বা 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি করে তাপমাত্রা কমে? আমরা জানি 165 মিটারে কত 1 ডিগ্রি করে, আর 1000 মিটার বা 1 কিমিতে 6.5 ডিগ্রি সি করে তাপমাত্রা কমতে থাকে বা হ্রাস পায়। সমষ্ণ রেখা কাকে বলবো? দেখো সমষ্ণ এই টার্মটার মধ্যেই কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে। সমষ্ণ শব্দের অর্থই হচ্ছে যে সমান উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে বলা হচ্ছে সমষ্ণ রেখা। তারপর দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো এবং মেঘাচ্ছন্নতা কী? দেখো এই প্রশ্নটা আমি পাঠ প্রশ্ন হিসাবে দিয়েছি, এইভাবেও আসতে পারে 3+2, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা থেকে একটা 5 নম্বরের লং প্রশ্ন আসবে, সেই জন্য এরকমও আসতে পারে যে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, তার পাশাপাশি 2 নম্বর হিসেবে আসতে পারে মেঘাচ্ছন্নতা কী। তো আমি তোমাদেরকে একটা জিনিস অবশ্যই সাজেস্ট করব, যদি পরীক্ষাতে দেখো যে লং প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কি হয়েছে ভাঙা বা পাঠ প্রশ্ন এসেছে, সেই ক্ষেত্রে তোমরা সেই প্রশ্নগুলোকে আগে অ্যাটেম্প করবে, কারণ এই পাঠ প্রশ্নগুলোতে ফুল মার্কস পাওয়া যায় সবসময়। ক্লিয়ার? তারপরে দেখো আরেকটা প্রশ্ন, এটা না পড়ে আমি স্টার দিয়ে দিলাম, কারণ এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের 5 মার্কসের জন্য। কি প্রশ্ন না, বলছে বায়ুমণ্ডল কোন প্রক্রিয়ায় উত্তপ্ত হয় তা ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো। একই রকম প্রশ্ন এদিক ওদিক ঘুরিয়ে আসতে পারে। দেখো আমরা জানি যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার প্রধানত 3টে পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিচলন, একটা পরিবহন, আর একটা হচ্ছে বিকিরণ। তার মধ্যে বিকিরণ পদ্ধতিতে বায়ুমণ্ডল সবথেকে বেশি উত্তপ্ত হয়। এই যে 3টে পদ্ধতি, এই 3টে পদ্ধতিতে প্রপারভাবে এক্সপ্লেন করতে হবে এবং খুব সুন্দর করে লিখতে হবে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী? দেখো এটা আমি একটা তোমাদেরকে 2 নম্বরের হিসাবে প্রশ্ন দিয়েছি, বা এরকমও প্রশ্ন আসতে পারে যে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী এবং সেগুলি ব্যাখ্যা করো। কি কি 2 নম্বর, বা বললো যে কোনো 2টি বা 3টি ব্যাখ্যা করো, দিয়ে 2-3 এভাবে পাঠ হিসাবেও তোমাদের প্রশ্নটা আসতে পারে। মানব জীবনে জলবায়ুর প্রভাবগুলি লেখো। দেখো আমরা জানি যে মানব জীবনে জলবায়ুর প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং এই জলবায়ু মানুষের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে বাড়ি ঘর সমস্ত কিছুতেই নিয়ন্ত্রণ বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং জানাটাও খুব জরুরি। তারপর দেখো উষ্ণতার ভিত্তিতে পৃথিবীর তাপমণ্ডল ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা পড়ে নেবে, খুব সুন্দর করে বইতে দেওয়া আছে। তারপরে যে চ্যাপ্টারটা তোমাদের এখন আমি নেক্সট আলোচনা করব, বায়ু দূষণ বা এয়ার পলিউশন। এই বায়ুমণ্ডল বা এয়ার পলিউশন থেকে তোমাদের মোট 6 নম্বরের প্রশ্ন আসে। 6 নম্বরের মধ্যে 3টে শর্ট প্রশ্ন আসে 1 নম্বর হিসাবে, সেটা শূন্যস্থান পূরণ বা ট্রু ফলস বা এমসিকিউ এনিওয়ান বা এক কথায় উত্তর লেখো, যা কোনো আসতে পারে। এছাড়া আর একটা প্রশ্ন আছে 3 নম্বর হিসাবে। আমি বলেই দিচ্ছি 3 নম্বর হিসাবে দেখো 2টো প্রশ্ন বলছি, তার মধ্যে একটা দেখবে পরীক্ষাতে ঠিক পড়ে গেছে। যেমন দেখো প্রথমে 1 নম্বর প্রশ্নগুলো আগে বলে দিচ্ছি। 2011 সালে কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল? আমরা জানি সকলেই জাপানের ফুকুশিমায়।
সিএফসির পুরো নাম কি? আমরা জানি সিএফসির পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি কোনটি? না এই সিএফসি গ্যাসটি প্রধান দায়ী ওজোন স্তরের ক্ষয়ের জন্য। তাজমহল ক্ষয় হচ্ছে কেন? কেন? অ্যাসিড বৃষ্টির জন্য আমরা জানি। দুটি অপ্রচলিত শক্তির নাম লেখো। দেখো এই প্রশ্নটা কিন্তু আজকের দিনে খুবই রিলিভেন্ট একটা প্রশ্ন, কারণ তোমরা জানো যে বর্তমান দিনে আমাদের ভারত সরকার বিভিন্ন যে রিনিউয়েবল এনার্জি তার প্রতি খুব গুরুত্ব দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রেই রিনিউয়েবল এনার্জি সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সামনের দিকে আরও যাতে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে পারি তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করছে। সেই জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে শর্ট প্রশ্ন একটা আসবেই কিন্তু, তাই তোমরা ভালো করে পড়বে। ধরিত্রী দিবস কবে পালন করা হয়? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থ আওয়ার কবে এবং কোথায় প্রথম চালু হয়? তোমরা সকলেই জানো, একটু ভালো করে পড়ে নেবে। দেখো যে বায়ু দূষণের কারণ, ফলাফল এবং প্রতিকারের উপায়, এই যে একটা প্রশ্ন, এটা আমি স্টার দিয়ে দিলাম। যে কোনো একটা প্রশ্ন এর মধ্যে কিন্তু 3 মার্কের আসবেই। হলে কারণ, নালে ফলাফল, নালে প্রতিকারের উপায়, যে কোনো একটা, তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবেই আসবে পরীক্ষাতে। তোমরা ভালো করে এই প্রশ্নটা পড়বে, তাহলে কিন্তু 3 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষাতে সুন্দর লিখতে পারবে। হলো। তারপর দেখো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলো যে আছে সেই গ্যাসগুলোর নাম লিখতে হবে তোমাদেরকে। আর বায়ু দূষণের ফলে যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, আমরা জানি বায়ু দূষণের ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, সে রোগের দুটির নাম লিখতে বলা হয়েছে তোমাদের। তারপরে যে নেক্সট চ্যাপ্টারটা আমরা আলোচনা করব তোমাদের, সেটা হচ্ছে কি শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। এই শব্দ দূষণ এখনকার দিনে একটা বড় মারাত্মক পরিবেশ অবনমনের বা পরিবেশ দূষণের জন্য যেমন দায়ী, আর তেমনি মানুষের যে শরীর স্বাস্থ্যের যে বিভিন্ন ধরনের যে রোগের প্রাদুর্ভাব সেটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। কারণ তোমরা জানো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথেই প্রচুর পরিমাণে যে ইন্ডাস্ট্রি বা যানবাহন বা এই যে জাতীয় যে শব্দ জাতীয় বিষয়গুলো আসছে, যার জন্য কিন্তু মানুষের কি হচ্ছে, রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। যদিও বর্তমান দিনে শব্দবাজি ফাটানো আইনত নিষিদ্ধ হয়েছে, তবুও শব্দ দূষণের মাত্রা দিনে দিন বেড়েই চলেছে। যাতে শব্দ দূষণ কমানো যায় সেই জন্য তোমাদেরকেও চেষ্টা করতে হবে একজন শিক্ষার্থী হিসাবে, এবং তোমাদের বাড়ির যে আশেপাশে আছে তোমরা যদি নিজেরা সেগুলো কন্ট্রোল করতে পারো বা নিজেরা যতটা সম্ভব, তার পাশাপাশি কিন্তু তোমাদের সমাজ বা পাড়া প্রতিবেশী বা গ্রামকেও কিন্তু সচেতন করতে পারবে। তাই একজন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী হিসাবে তোমাদের অবশ্যই কিন্তু শব্দ দূষণ বা বায়ু দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেখো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? আমরা জানি যে শব্দের তীব্রতা মাপায় কোন এককে? না ডেসিবেল এককে। কোন এককে? ডেসিবেল এককে। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? আমরা জানি কি নাম? না ডেসিবেল মিটার। কত ডেসিবেল পর্যন্ত শব্দ দূষণ ঘটায় না? আমরা জানি কত? 65 ডেসিবেল, তাই তো? 65 ডেসিবেল শব্দ সেভাবে শব্দ দূষণ ঘটায় না বা শব্দ দূষণের স্বাভাবিক মাত্রা বলি। তারপরে দেখো আমি অনেকগুলো শর্ট প্রশ্নকে একসাথে দিয়েছি যেগুলো তোমাদের 1 নাম্বার হিসাবে আসবে। সেটা দেখো, এই যে দেখো প্রথমে যদি নাম্বার বিবেচনটা দেখো তাহলে 1 নাম্বারের 2টো আসবে আর 2 নাম্বারের 1টা আসবে। মোট কত? 4 নাম্বারের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে। শুনতে পাওয়া শব্দ, কানে কানে কথা, ব্যস্ত রাস্তার যানবাহন, লাউড স্পিকার, মোটর হর্ন, উচ্চস্বরে গান বাজনা, 300 মিটার দূরে জেট প্লেন, বজ্রপাতের শব্দ, এদের তীব্রতা কত ডেসিবেল? এগুলো থেকে একটা শর্ট প্রশ্ন অনেক সময় আসে, তাই এটা খুব ভালো করে পড়ে নিও। বেশি টাইমও লাগবে না, খুব সহজ একটা বিষয়, তাই সকলে পড়ে নিও এবং পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। শব্দ দূষণের ফলে সৃষ্ট যে কোনো দুটি রোগের নাম লেখো, এরা পড়ে নেবে। 2 নম্বর প্রশ্ন হিসাবে যেটা আসতে পারে সেটা হচ্ছে শব্দ দূষণের কারণ, কারণের থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রতিকার। কিভাবে আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ করব বা প্রতিকার করব, সেই শব্দ দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি আছে। 2-3টে পদ্ধতি তোমাদেরকে লিখতে হবে। যেমন দেখো তারপরে আমি একটা প্রশ্ন দিয়েছি শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের গুরুত্ব। কারণ সাইলেন্স বোর্ড যেমন তোমরা দেখবে সাইলেন্স বোর্ড কোথায় দেখতে পাও? স্কুল, কলেজ, হসপিটাল, অফিস, আদালতের সামনে দেখতে পাও, যেখানে লেখা থাকে যে সামনে স্কুল হর্ন বাজাবেন না, হসপিটালের সামনে হর্ন বাজাবেন না। এই যে মানুষের সচেতনতা বৃদ্ধি, এইভাবেই কিন্তু সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং শব্দ দূষণের মাত্রা কমাতে হবে এবং শব্দ দূষণ আলটিমেট পরিবেশ থেকে কমাতে হবে, তাই তো? তারপরে যে চ্যাপ্টারটা আছে এটা
অনেক তোমাদের ভারত বলে যে চ্যাপ্টারটা আছে তার যে ফিজিক্যাল পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে ভারতের ভৌগোলিক পরিবেশ। এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 19 নাম্বারের প্রশ্ন হবে। তার মধ্যে 19 নাম্বারের মধ্যে 5 নাম্বার ম্যাপ পয়েন্টিং, বাকি 5 নাম্বার যদি বাদ দিয়ে দিই তাহলে 14 নাম্বারে কিন্তু তোমাদের প্রশ্ন হবে আর 5 নাম্বার ম্যাপ পয়েন্টিং হিসেবে আসবে। আমি সবই দিয়েছি, আসছি ধীরে ধীরে আলোচনাও করে দেব এবং কিভাবে ম্যাপ পয়েন্টিংগুলো করবে সেটাও কিন্তু বলে দেব। দেখো প্রথমে আমি শর্ট প্রশ্নগুলো দিয়েছি, শেষের দিকে লং প্রশ্ন দিয়েছি। এখানে কী রকমভাবে আসবে না, তোমাদের এই চ্যাপ্টার থেকে 7টা 1 নাম্বারের প্রশ্ন আসবে, একটা 2 নাম্বারের প্রশ্ন আসবে, কোনো 3 নাম্বারের প্রশ্ন আসবে না, আর 5 নাম্বারের একটা প্রশ্ন আসবে, তাই তো? দেখো আমি শর্ট প্রশ্ন যেহেতু 7 নাম্বার পড়বে তাই অনেকগুলোই শর্ট প্রশ্ন দিয়েছি এবং খুব সহজ সহজ শর্ট প্রশ্ন যেগুলো তোমরা সকলেই জানো। ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? আমরা জানি ভারতের উচ্চতম বললে K2, পৃথিবীর উচ্চতম বললে আমরা জানি মাউন্ট এভারেস্ট, ভারতের দ্বিতীয় উচ্চতম বললে কাঞ্চনজঙ্ঘা। এইগুলো একটু ভালো করে পড়ে নিও। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? দীর্ঘতম হিমবাহের নাম কি? কি নাম? সিয়াচেন হলো। হিমালয় কথার অর্থ কি? আমরা জানি বরফের গৃহ। উপত্যকা এবং গিরিপথ কাকে বলে? একটু ভালো করে পড়ে নেবে, তোমরা সকলেই জানো। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কি নাম? হিমালয়। হিমালয় এবং পীরপাঞ্জালের মাঝে কোন উপত্যকা আছে? কোন উপত্যকা বলো তো? কাশ্মীর উপত্যকা আছে। দুন কি এবং উদাহরণ দাও। আমরা জানি সবথেকে বৃহত্তম দুন হচ্ছে কি? দেরাদুন, তাই না? ভারতের দীর্ঘতম নদী কোনটা? আমরা জানি গঙ্গা। কোন নদ তিব্বতের সাংস্পো নামে পরিচিত? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তাই ভালো করে পড়বে। এর উত্তরটা কিন্তু আমি বলছি না, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যে কমেন্ট করবে, ঠিক আছে? আর যদি তোমাদের মনে হয় যে বেশ কিছু তোমাদের এখনও প্রিপারেশান বাকি আছে বা কীভাবে কমপ্লিট করবে বা তোমাদের কোনো এক্সট্রা ক্লাস চাই কি না, তো তোমরা আমাদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যে তোমরা লগ ইন করে ওখানে দেখতে পারো। ওখানে সমস্ত সহজ করে দেওয়া আছে, নোটস দেওয়া আছে, আমাদের ক্লাস দেওয়া আছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এবং সকলে কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাই ফলো করবে, যাতে যখনই আমরা কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসবো সেই ভিডিওগুলো যাতে তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা দেখতে পাও এবং যাতে তোমাদের অনেকটা উপকার হয়, তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। এটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, তাই তো? তারপরে দেখো যে নেক্সট প্রশ্ন আছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু তোমরা পড়ে নেবে, খুব সহজ প্রশ্ন। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এই প্রশ্নটা কিন্তু 2 নাম্বার হিসাবেও আসতে পারে, 2 নাম্বারের প্রশ্ন হিসাবে মেনলি। কেন? তোমরা জানো যে ভারত নদীমাতৃক দেশ। ভারতের এমন কোনো অংশ নেই যে নদী প্রবাহিত হয়নি এবং বিভিন্ন ধরনের নদী আছে, নিত্যবাহ নদী, অনিত্যবাহ নদী, বিভিন্ন ধরনের নদী আছে, তাই না? তারপরে যে নেক্সট প্রশ্নটা বলছে পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সাহাদ্রি। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পড়ে নেবে কিন্তু সকলে। কালবৈশাখী কোথায় দেখা যায়? আমরা জানি সকলেই, তোমরা আচ্ছা আমি বলে দিচ্ছি, চলো। কোথায়? পশ্চিমবঙ্গে। ভারতের সর্বোচ্চ বৃষ্টিবহুল স্থানের নাম কি? মৌসিনরাম, আমরা জানি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এবং পৃথিবীর বৃহত্তম নদীর মধ্যবর্তী বদ্বীপ এর নাম কি? আমরা জানি এটা বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা নদীর যে বদ্বীপ, সুন্দরবন অঞ্চল মেনলি এদিকটা, আর এটা হচ্ছে কি? মাজুলি বদ্বীপ, মাজুলি দ্বীপ, তাই তো? কোন নদীতে দেখা যায় তোমরা জানো, এটা হচ্ছে ব্রহ্মপুত্র, এটা গঙ্গা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার দিয়ে দিলাম। এবং এই নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন? এটা ভালো করে পড়ে নেবে। লুনি কোন ধরনের নদী? তোমরা জানো সকলেই। কোয়েল কি? উদাহরণ দাও। এগুলো খুব সহজ সহজ প্রশ্ন। প্রবাল দ্বীপ কাকে বলে? উদাহরণ দাও। জানো যে লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপের উদাহরণ। ভারতের সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন, নারকন্ডাম, এগুলো সব হচ্ছে কি? সক্রিয় আগ্নেয়গিরি। লু আঁধি কি? মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো। এগুলো সব পড়ে নেবে, এগুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নই দেওয়া আছে। তারপর দেখো আর বেশ কতগুলো শর্ট প্রশ্ন হিসাবে বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে দেওয়া আছে। যেমন পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? এটা কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসাবে ইম্পর্টেন্ট। ভাঙ্গার ও খাদার কি? এগুলো 1 নাম্বার হিসাবেও আসতে পারে বা 1, 1, 2 এভাবেও আসতে পারে। ব্যাসল্ট শিলায় গঠিত অঞ্চলে কোন মাটি দেখা যায়? তোমরা জানো সকলেই। লাল মাটির রং লাল কেন এবং কোন মাটির রং ইটের মতন গাঢ় হয়? জানো, এটা ল্যাটেরাইট মাটির রং। মিলেট জাতীয় শস্য কোন মাটিতে ভালো চাষ হয়?
পড়বে। কোন মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে? পার্বত্য মাটিতে, তাই না? ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখা যায়? উপকূল অঞ্চলে, যেমন সুন্দরবন। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিযায়ী দুটি পরিযায়ী পাখির উদাহরণ লেখো। এগুলো কিন্তু তোমরা সব পড়ে নেবে, খুব শর্ট প্রশ্ন টাইপের 1 নাম্বারের প্রশ্ন হিসাবে এগুলো আসবে। রেসার পিন তৈরি হয় কোন গাছ থেকে? সিঙ্কোনা গাছ থেকে। কি তৈরি হয়? এগুলো তোমরা জানো যে স্বাভাবিক উদ্ভিদ যে চ্যাপ্টার তোমাদের ভারতের মধ্যে যে টপিকটা আছে সেইগুলো থেকে প্রশ্ন। গুজরাটের গির অরণ্য কী জন্য বিখ্যাত? জানো? সিংহ। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয়? ভারতের কোন মাসে বন্যপ্রাণ সপ্তাহ পালিত হয়? তোমরা জানো যে অক্টোবর মাসে পালিত হয়। এগুলো কিন্তু সব শর্ট প্রশ্ন হিসাবে তোমাদের পরীক্ষাতে আসবে, তো তোমরা সকলেই ভালো করে পড়ে নেবে। দেখো এরপরে 5 নম্বরের প্রশ্ন হিসাবে, এই যে 5 নম্বরের যে প্রশ্ন আসবে, সেই 5 নম্বর প্রশ্ন হিসাবে আমি কিন্তু তোমাদের এখানে 4টে প্রশ্ন দিয়েছি। 5 নম্বরের জন্য 4টে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এই 4টে প্রশ্ন যদি ভালো করে পড়ে নাও তাহলেই কিন্তু তোমরা কম বেশি কমন প্রশ্ন পেয়ে যাবে। যেমন দেখো প্রথমে দেওয়া আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর দেখো আরও একটা গুরুত্বপূর্ণ যেটা, এটা 3 নম্বর হিসাবে আসতে পারে, এর সাথে 2 নম্বর হিসাবে যে কোনো একটা ওই আগে যেরকম বললাম ওই রকম শর্ট প্রশ্ন বা পাঠ প্রশ্ন দিয়ে দিতে পারে। পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এটা 5 নম্বর না দিয়ে 5 নম্বর হিসাবেও আসতে পারে, আবার 3, 2 এভাবে পাঠেও দিতে পারে। ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের পরিচয় দাও। বা দেখো ভারতের বিভিন্ন ভূপ্রাকৃতিক যে বিভাগগুলি আছে, আমরা জানি যে ফিজিওগ্রাফিক ডিভিশন আছে, সেই ভূপ্রাকৃতিক বিভাগগুলোর নাম লিখতে হবে পরপর 1, 2 করে, এবং যে কোনো তোমার ইচ্ছা মতন যে কোনো একটি ভাগ তোমাকে ব্যাখ্যা করতে হবে। এবারে আছে ম্যাপ পয়েন্টিং। দেখো ম্যাপ পয়েন্টিং তোমাদের মেনলি ফিজিক্যাল পার্ট থেকেই আসবে এবং সেটা ইন্ডিয়ার উপরে। দেখো আমি বেশি দিইনি, বেশ কয়েকটা দিয়েছি, এর মধ্যে ম্যাক্সিমাম কমন পাবে। এবার এগুলো দিয়েছি প্র্যাকটিসের জন্য, এবং আরও বেশ কিছু তোমরা করতেই পারো অবশ্যই প্র্যাকটিস। যেমন দেখো কারাকোরাম পর্বত, নর্মদা নদী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তোমরা জানো তোমাদেরকে ম্যাপ দেওয়া হবে, ম্যাপের এইদিকে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নর্মদা আছে, তোমার এই যে পশ্চিম বাহিনী নদী, কারাকোরাম রেঞ্জ, এই যে কারাকোরাম উপরের দিকে আছে ভারতের, এইগুলো গোদাবরী, এই যে দক্ষিণ ভারতের নদী, সুন্দরবন তোমরা জানো একবারে পশ্চিমবঙ্গের নিচের দিকটা এই যে সুন্দরবন, যদি ভারতের মানচিত্রটা তে দেখতে পাবে। থর মরুভূমি জানো, এই যে পশ্চিম দিকে গুজরাটের উপরেই আছে থর মরুভূমি। তারপরে ভারতের রাজধানী দিল্লি বা নিউ দিল্লি, করমণ্ডল উপকূল, দাক্ষিণাত্য মালভূমি, গঙ্গা নদী, চিল্কা হ্রদ, কলকাতা যেটা আমাদের রাজধানী পশ্চিমবঙ্গের, মৌসিনরাম সবথেকে বৃষ্টিপাতবহুল অঞ্চল, আরব সাগর, কন্যাকুমারিকা, সাতপুরা পর্বত, কাবেরী নদী, পশ্চিমঘাট পর্বতমালা, এবং এটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। দেখো এগুলো দিয়েছি আমি। এর মধ্যে দেখো যদি আমি বেশ কিছু নাম দিয়ে দিয়েছি তোমাদের, যদি ধরো এরকম পরীক্ষাতে আসে যে ভারতের বৃষ্টিবহুল স্থানটি চিহ্নিত করো, তাহলে তোমাকে কিন্তু তখন চিহ্নিতকরণ করার পর তোমাকে লিখতে হবে কিন্তু যে মৌসিনরাম বলে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দেখো তোমাদের যে কৃষিকাজ, ভারতের যে কৃষিকাজ আছে সেই কৃষিকাজ দিয়ে কিন্তু তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে, একটা 5 নাম্বার, আর শর্ট প্রশ্ন 3টে আসবে। দেখো শর্ট প্রশ্ন হিসেবে যেমন তন্তু জাতীয় বা পানীয় ফসলের উদাহরণ দাও, এটা একটা। যেমন দেখো এই যে ভারতের কৃষিকাজ এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 8 নম্বরের প্রশ্ন আসবে, 1 নাম্বার করে 3টে আসবে আর একটা 5 নাম্বার আসবে। দেখো আমি প্রথমেই দিয়েছি যে তন্তু জাতীয় যে ফসল এবং পানীয় ফসল তার উদাহরণ লেখো, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো দিয়েছি ঝুম চাষ কি, তোমরা জানো ঝুম চাষ কোথায় দেখা যায়, ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দেখা যায় এবং বিভিন্ন নামেও পরিচিত এটা, এবং এর অসুবিধাগুলো। এইটা কিন্তু তোমাদের কাটা কাটা প্রশ্ন হিসাবেও আসতে পারে, যে ঝুম চাষ কি, 2 কোথায় দেখা যায়, 1 বা কোনো একটা স্থানের নাম দিয়ে দিল যে এখানে কি নামে পরিচিত, আর অসুবিধাগুলো কি 2, বা এটা না দিয়ে 2 + 3 করে দিতে পারে, কোথায় দেখা যায় না দিয়ে, অসুবিধা লেখো ঝুম চাষ কি, এভাবেও আসতে পারে। তারপরে দেখো সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এই প্রশ্নটা কিন্তু 2 নম্বর হিসেবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা 1 নম্বর হিসাবেও আসতে পারে, বা এভাবে আসতে পারে 2 + 3, মানে সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এটা 2 নম্বর, এর সুফল এবং কুফল
ডেড় করে 3 নাম্বার এভাবেও আসতে পারে। সবুজ বিপ্লবের ফলে প্রধানত কোন ফসল উৎপাদন সবথেকে বৃদ্ধি পেয়েছিল? আমরা জানি সবথেকে কোন ফসল? গম। ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তোমরা জানো এটা খুব একটা সহজ এবং কমন প্রশ্ন, এটা কিন্তু সকলে খুব ভালো করে পড়বে, এই প্রশ্নটা কিন্তু আসার খুব চান্স আছে। ধাপ চাষ কি আমরা জানি এবং এর সুবিধাগুলি লেখো, এগুলো ভালো করে পড়ে নেবে। তারপরে দেখো যেটা আছে ধান, এটা হবে গম। ধান, গম, জোয়ার, বাজরা, রাগি, ডাল, পাট, তুলো, চা, কফি এই সমস্তগুলো কোন কোন রাজ্যে উৎপাদিত হয়? যেমন আমরা জানি যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল সবথেকে বেশি ধান উৎপাদিত হয়। এদিকে আছে তোমার বলো উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এগুলোতে গম সবথেকে বেশি উৎপাদিত হয়। এভাবে স্থানগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 4টে জিনিস দিয়েছি, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হচ্ছে ধান, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে পাট, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে চা, সবথেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে গম। এই যে 4টে দিয়েছি, এই 4টের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ। যদি অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাদের পরীক্ষাতে আসে, সেক্ষেত্রে তোমরা এভাবে লিখবে যে অনুকূল প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ আর অনুকূল অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিকের মধ্যে কি দিবে? মৃত্তিকা দিবে, ভূমির ঢাল দিবে, বৃষ্টিপাত দিবে, উষ্ণতা দিবে, তাপমাত্রা দেবে, বায়ুপ্রবাহ দেবে, আর্দ্রতা দেবে, এই বিষয়গুলো যে থাকছে ভূমির ঢাল এগুলো দেবে। আর অর্থনীতির মধ্যে শ্রমিক, বাজার, মূলধন, বীজ, তারপরে জলসেচ ব্যবস্থা, এগুলোকে পয়েন্ট করে করে লিখে ভালো করে ব্যাখ্যা করবে। তারপরে তোমাদের যে নেক্সট চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ভারতের জনজাতি। এই যে ভারতের এই জনজাতি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কিন্তু 4 নাম্বারের প্রশ্ন আসবে। মোট 1 নাম্বারে 2টো আসবে আর 2 নাম্বারের প্রশ্ন হিসাবে 1টা আসবে, মোট 4 নাম্বার। দেখো এখানে দেওয়া হয়েছে ভারতের বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম। জানো তোমরা ভিল, বৃহত্তম, এভাবে লিখতে হবে। আদিবাসী কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 2 নাম্বারের জন্য। সাঁওতাল জনগোষ্ঠী বাসস্থান এবং জীবিকা লেখো। বাসস্থান তোমরা জানো পশ্চিমবঙ্গ এবং জীবিকা লিখবে। টোরা উপজাতি কোথায় দেখা যায় এবং এদের প্রধান জীবিকা কী? পড়ে নেবে একটু। গারো উপজাতির মানুষরা কোথায় বসবাস করে? জানো গারো হিল। এদের প্রধান ভাষা এবং জীবিকা কী? কন্নড় জনগোষ্ঠী বাসস্থান কোথায় এবং এদের জীবিকা কী? এগুলো খুব কমন প্রশ্ন এবং একটু পড়ে নিলেই তোমরা লিখতে পারবে। ভিল জনগোষ্ঠীর মানুষরা কোথায় বসবাস করে? এদের প্রধান জীবিকা কী? হিন্দুদের 2টি উৎসবের নাম লেখো, তোমরা জানো বিভিন্ন উৎসব। 15ই আগস্ট কি? আমরা জানি 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। 25শে জানুয়ারি হচ্ছে কি? প্রজাতন্ত্র দিবস। এভাবে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন বা 2 নম্বর হিসেবে প্রশ্নগুলো আসবে, খুব ভালো করে পড়বে। তারপরে তোমাদের যে শেষ চ্যাপ্টার সেটা হচ্ছে মানচিত্র। এই চ্যাপ্টার থেকে তোমাদের মোট 6 নম্বরের প্রশ্ন হবে। তার মধ্যে 1 নম্বরের প্রশ্ন হিসাবে 3টে আসবে আর 3 নম্বরের প্রশ্ন 1টা আসবে। দেখ পৃথিবীর প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? কোথায় হয়েছিল? আমরা সকলে জানি কোথায়? ব্যাবিলনে। ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? কার্টোগ্রাফি। আমরা জানি ম্যাপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ ম্যাপা থেকে। এর অর্থ কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু এটা ইউটিউবে আমাদের কমেন্ট করবে বা এই ভিডিওতে কমেন্ট করবে। এই ভিডিওর যে কমেন্ট সেকশান সেখানে যে কমেন্ট করে জানাবে তোমরা। মানচিত্রের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ ব্যাখ্যা করো। আমরা জানি মানচিত্রকে অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। তোমাদের প্রধানত 3টে ভাগ আছে, একটা প্রাকৃতিক মানচিত্র, একটা রাজনৈতিক মানচিত্র, একটা বিষয়ভিত্তিক মানচিত্র। উদাহরণসহ সেগুলোকে ব্যাখ্যা করতে হবে। মানচিত্র এবং গ্লোবের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে 3 নম্বরের জন্য। ছোট স্কেলের মানচিত্র এবং বড় স্কেলের মানচিত্র বলতে কি বোঝো? এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলো কি কি? এই প্রশ্নটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তোমরা পড়বে। অপরিহার্য যে উপাদানগুলো আছে নর্থ লাইন, স্কেল, সেগুলো খুব ভালো করে পড়বে। প্রচলিত বা প্রথাগত চিহ্ন কোনগুলি? দেখো প্রচলিত বা প্রথাগত চিহ্ন যেমন মানচিত্রে দেখবে আমরা একটা আন্তর্জাতিক লাইন দেখাই, রেল লাইনকে দেখাই এইরকম কালো রঙের দেখাই, মন্দিরের একটা মানচিত্রে আলাদা চিহ্ন দিয়ে দেখাই, গির্জা, এইগুলোকে বলা হয় কনভেনশনাল সিম্বল বা প্রচলিত বা প্রথাগত চিহ্ন। এভাবে কিন্তু তোমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবে।
দেখো এই ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো তোমাদের আশা করি তোমরা সকলেই পড়ে নিয়েছো এবং তোমাদের প্রিপারেশান প্রায় কমপ্লিট। খুব ভালো করে পড়ো এবং পড়ার পাশাপাশি কী করবে, বাড়িতে লেখা প্র্যাকটিস করো এবং সময় ধরে লেখো। কারণ দেখো অনেক সময় কী হয় দেখবে তোমরা টাইমের জন্য পরীক্ষাতে লিখে আসতে পারো না, কখনো কখনো ছেড়ে দিতে হয় বা কখনো কখনো একটু কম লেখা হয়ে যায়, যার জন্য নাম্বারটা কমে যায়। দেখো এতদিন অনেক পড়েছো এবং পড়া সিলেবাসও সব জায়গাতেই কমপ্লিট এবং রিভিশনও হয়ে গেছে। এবারে শুধু প্র্যাকটিস করে যাও, ভালো করে পরীক্ষা দিয়ে যাও, পড়ো আর প্র্যাকটিস করো, বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাঙ্কগুলোকে করো। এইভাবে তোমরা পুরো প্রিপারেশানটাকে কমপ্লিট করে ভালো করে পরীক্ষা দাও। তোমাদের সকলকে শুভেচ্ছা এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ।